ইমামরা মসজিদে বিএনপিকে নিয়ে কোনো কথা বলে না, ইমামরা মসজিদে কথা বলে চান্দাবাজকে নিয়ে। চান্দাবাজকে নিয়ে কথা বললে মনিরুজ্জামান ভাইদের গায়ে লাগে। বিএনপি আজকে ধর্ষণ নিয়ে কথা বলে, ধর্ষণ নিয়ে কথা বললে মনিরুজ্জামান ভাইদের গায়ে লাগে। বিএনপি আজকে যদি সমাজের অপকর্ম নিয়ে কথা বলে, সেইটা কেন তাদের গায়ে লাগে? এটা তাদের গায়ে লাগার কথা না। তারা এখন এইভাবে ওপেন স্পেসে হুমকি দিয়ে আজকে মনে করছে সমাজের যে জাগ্রত বিবেক, যারা মানুষকে হেদায়েতের পথ দেখায়, সেই ইমামদেরকে স্তব্ধ করে দিলে, নিস্তব্ধ করে দিলে হয়তোবা তারা আর সঠিক হকের কথা বলতে পারবে না, মানুষ বিভ্রান্ত হয়ে তাদেরকে গিয়ে ভোট দিয়ে দিবে। কিন্তু সেই গভীর দুঃখ ভারাক্রান্ত মনে আমরা শোক জানাই এবং দুঃখ প্রকাশ করি। আমাদের বিপ্লবের কণ্ঠস্বর 16 কোটি বাংলাদেশি মানুষের হৃদয়ের স্পন্দন, গোটা বাংলাদেশের সহ সারা পৃথিবীর মুসলিম উম্মাহ এবং বাংলাদেশিদেরকে জাগিয়ে তুলেছে যেই ঘটনাটি, আমাদের প্রিয় ভাই ওসমান হাদির উপরে নৃশংস হত্যার ঘৃণা জানাই, এই হত্যার প্রতিবাদ জানাই এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মুজাহিদের সুস্থতা কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই কলিজার টুকরাকে সুস্থ করে আবার আমাদের মাঝে এই কণ্ঠকে আবার উজ্জীবিত করে নিয়ে আসে। দ্বিতীয়ত বলতে চাই, আজকে যখন ওসমান হাদির এই ঘটনার প্রেক্ষাপটে বাংলাদেশের সকল রাজনৈতিক দল এক প্ল্যাটফর্মে এসে ঐক্যবদ্ধ হয়ে জুলাইয়ের সেই চেতনাকে আবার উজ্জীবিত করার জন্য ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে কথা বলা শুরু করেছে এবং বাংলাদেশের মুক্তিকামী মানুষ আজকে যখন নতুন করে আশায় বুক বাঁধছে যে জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তিরা আবার একত্রিত হয়ে এই ফ্যাসিজম এবং দিল্লির দাসত্বকে চিরতরে খতম করে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়েছে, সেই সময় আমরা দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে দেখেছি বাংলাদেশের যারা ক্ষমতার একমাত্র দাবিদার বলে নিজেদেরকে দাবি করছে, সেই বিএনপির কোন নেতা এবং কর্মীকে আমরা সেই ঐক্যবদ্ধ আন্দোলনে দেখিনি। দ্বিতীয়ত, আজকে ডাকসুতে সাদিক কায়েমের নেতৃত্বে যখন হাজার হাজার ছাত্র জনতা অথর্ব, অকর্ম, অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের জন্য মুভ করেছে সচিবালয়ে, সে সময়ে ছাত্রদল এবং বিএনপির কোন অ্যাক্টিভিস্ট, কোন নেতাদেরকে আমরা এই হত্যাকাণ্ড, এই অপরাধ সংগঠন নিয়ে কোনো কথা বলতে দেখিনি। এটি আমাদেরকে আশাহত করেছে। ঠিক একই সময়ে, যে সময়ে নির্বাচন কমিশন এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেট এবং টোটাল নির্বাচনটা ডিপেন্ড করছে নির্বাচন কমিশনের ক্ষমতা এবং সদিচ্ছার উপরে, বিএনপি যুবদলের পক্ষ থেকে কিন্তু প্রতিবাদ মিছিল করা হয়েছে। ইভেন যেদিন ঘটনা করছে ওই দিন তাৎক্ষণিকভাবে সেদিন শিবিরও করছে, জামাতও করছে, বিএনপি করছে, সেদিনের কথা, কিন্তু ওইটা ওইখান পর্যন্ত সীমাবদ্ধ। এরপরে কিন্তু আমরা তাদের সেই স্ট্যান্ড এখন পর্যন্ত দেখছি না। দ্বিতীয় নম্বর কথা হলো যে আমরা যেই সময়ে নির্বাচন কমিশনার একটি সঠিক গাইডলাইন এবং সঠিক ভূমিকা চাই, সে সময় এই নির্বাচন কমিশন রকিব কমিশনকেও হার মানিয়েছে, নুরুল হুদা কমিশনকে হার মানিয়ে দীর্ঘদিন থেকে নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছিল, বিভিন্ন মহল কিন্তু প্রশ্ন করছিল। ঠিক এই সময় আজকে নির্বাচন কমিশনার সাহেব যে কথা বলেছে, এরপরেও এই বাংলাদেশে এই নির্বাচন কমিশনার সুষ্ঠু একটি অবাধ নির্বাচন করবে, এইটা মনে হয় কোনো পাগল আর বিশ্বাস করার মতো অবস্থানে নাই। কারণ উনি ওনার স্ট্যান্ড পরিষ্কার করে দিয়েছে, যেখানে সকল তদন্ত থেকে এই কথাটা অনেকটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে হাদির উপরে আক্রমণটা অত্যন্ত পরিকল্পিত ভাবে, অত্যন্ত সুনিপুণ ভাবে ঘটানো হয়েছে এবং বিভিন্ন মাধ্যমের সোর্স থেকে নিউজ আসছে, কেউ বলছে ইন্ডিয়া পার হয়ে গেছে, কেউ বলছে বাংলাদেশে আছে, সেটা যে ফরম্যাটেই হোক, আমাদের কাছে এটা মনে হয়েছে এখন পর্যন্ত যেটা অত্যন্ত সুপরিকল্পিত ভাবেই ইন্ডিয়ান পরিকল্পনা এবং আওয়ামী লীগের পরিকল্পনায় এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। সেই সময় নির্বাচন কমিশনের এই বক্তব্যে আমরা চরম ক্ষুব্ধ এবং আমরা এটির প্রতিবাদ জানিয়ে রাখলাম। পাশাপাশি আজকে মনিরুজ্জামান ভাইয়ের বিষয়ে আমি দুটি কথা বলতে চাই। প্রথম কথা হলো, দেখেন, বাংলাদেশের মানুষ কখনোই এই ভূখণ্ডে জনগণের ম্যান্ডেট এবং ভোটার রাজনীতিতে ভুল ইকুয়েশন করে নাই। 46-এ যখন পাকিস্তান বিভক্তির জন্য ভোট হয়, এই অঞ্চলের মুসলমানরা মুসলিম লীগকে সবচেয়ে বেশি ভোট দিয়েছিল এবং সবগুলো আসনে মুসলিম লীগ বিজয় হয়েছিল। কিন্তু পরবর্তীতে কি হলো, যখন 1954 সালের নির্বাচন হলো, এই মুসলিম লীগ কিন্তু
প্রচন্ড রকম ভাবে পরাজয় বরণ করে। এই বাংলাদেশের মানুষ মুসলিম লীগকে বয়কট করে। বয়কট করার পরে আওয়ামী লীগ, ভাসানী সহ যেই ঐক্যবদ্ধ প্যানেল ছিল তাদেরকে বিজয়ী করে। এরপরে আমরা কি দেখেছি, ৭০ নির্বাচনে যে আওয়ামী লীগ সবচাইতে বেশি ভোট পেয়ে বিজয় হয়েছিল, সেই আওয়ামী লীগই ৭৫ পরে ৭৯ সালে জিয়াউর রহমানকে 95% ম্যান্ডেট দিয়ে কিন্তু এই জনগণই বৈধতা দিয়েছে। একইভাবে এই আওয়ামী লীগ কিন্তু ৯১-তে পরাজিত হওয়ার পরে বিএনপির শাসনের ব্যর্থতার কারণে ৯৬ সালে আবার একইভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় আনে। কিন্তু আজকে বাংলাদেশের রাজনৈতিক যে পথ পরিবর্তন, যে প্রেক্ষাপট দাঁড়িয়ে গিয়েছে, জামাত ইসলাম কখনো বিরোধী দলে ছিল কিনা, সরকার পরিচালনার ক্ষমতা জামাত ইসলামের আছে কিনা, তার চাইতেও বড় কথা হলো বাংলাদেশের শ্রমিক, কৃষক, মূলী, মজুর সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে কিন্তু একটা রোগ উঠে গেছে যে সকল দল আমরা দেখেছি, এবার আমরা জামাত ইসলামকে একটি ভোট দিব, জামাত ইসলামকে ক্ষমতায় আনবো। এটি হলো প্রথম কনসেপ্ট। দ্বিতীয় কথা হলো বাংলাদেশের মানুষ সচরাচর স্বাভাবিকভাবে ইসলাম প্রবণ, ইসলাম প্রিয়। তো বাংলাদেশের মানুষের কাছে ইসলামের একটি মূল্যবোধ আছে, এটা নিঃসন্দেহে অস্বীকার করার কিছু নাই। কিন্তু সমস্যা হলো আমাদের মনিরুজ্জামান ভাইরা সেকুলারিস্ট ইসলাম দ্বারা অনুপ্রাণিত হয়ে তারা মনে করে ইমাম এবং মুয়াজ্জিনের কাজ হলো মসজিদের তালা খুলবে, মসজিদ পরিষ্কার করবে এবং নামাজের ইমামতি করে বাড়িতে শুয়ে থাকবে। এর বাইরে সমাজ, রাষ্ট্র এবং ধর্মের ব্যাপারে যে ইমামদের কথা বলার অধিকার আছে, তারা যে এই সমাজের মানুষকে হেদায়েত দেওয়ার জন্য গাইডলাইন দেয়, এটাকে তারা স্বীকার করতেই চায় না। এইখানে তারা যাবে, নামাজ পড়ে আসবে, কিন্তু কে চাঁদাবাজি করে, চাঁদাবাজি নিয়ে কথা বলা যাবে না। কারা মানুষকে জিম্মি করে ঘুষ লেনদেন করে, এটা নিয়ে কথা বলা যাবে না। কারা সমাজে অশ্লীলতাকে প্রমোট করে, এটা নিয়ে ইমামরা কথা বলতে পারবে না। এই কারণে এই সমাজের ইমামরা কথা বলুক, এটা ওনারা কখনোই চায় না। কিন্তু সমস্যা হলো এই ইমামদেরকে তো আর দমিয়ে রাখা যাবে না। ইমামদের বিবেকের জায়গায়, ইমামদের ইমানের জায়গা থেকে আজকে এদেশের ইসলাম প্রিয় ইমাম সমাজ কিন্তু জেগে উঠেছে। এই কারণে তারা যখন দেখেছে ইমামরা মসজিদে বিএনপিকে নিয়ে কোনো কথা বলে না, ইমামরা মসজিদে কথা বলে চাঁদাবাজকে নিয়ে, চাঁদাবাজকে নিয়ে কথা বললে মনিরুজ্জামান ভাইদের গায়ে লাগে। বিএনপি আজকে ধর্ষণ নিয়ে কথা বলে, ধর্ষণ নিয়ে কথা বললে মনিরুজ্জামান ভাইদের গায়ে লাগে। বিএনপি আজকে যদি সমাজের অপকর্ম নিয়ে কথা বলে, সেইটা কেন তাদের গায়ে লাগে? এটা তাদের গায়ে লাগার কথা না। তারা এখন এইভাবে ওপেন স্পেসে হুমকি দিয়ে আজকে মনে করছে সমাজের যে জাগ্রত বিবেক, যারা মানুষকে হেদায়েতের পথ দেখায়, সেই ইমামদেরকে স্তব্ধ করে দিলে, নিস্তব্ধ করে দিলে হয়তোবা তারা আর সঠিক হকের কথা বলতে পারবে না, মানুষ বিভ্রান্ত হয়ে তাদেরকে গিয়ে ভোট দিয়ে দিবে। কিন্তু সেই দিন আর নাই, সেই দিন কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আপনি আজকে বাংলাদেশে এই ২৪ পরবর্তী বাংলাদেশে যতই ক্ষমতার রাজনীতি দেখাবেন, যতই হুঙ্কার দিবেন, যতই পাওয়ার পলিটিক্স করবেন, ততই জনগণ আপনাদেরকে কি করবে? জনগণ ছুটে ফেলে দিবে। আজকে কিন্তু এই ৫ই আগস্টের পরবর্তী ১.৫ বছরে এসে এটা বিএনপি হারে হারে উপলব্ধি করা উচিত। উপলব্ধি না করতে পারলে এটা আপনাদের ব্যর্থতা। দ্বিতীয় নম্বর কথা হলো যে আমরা কথায় কথায় আপনারা যে এই জামাতকে নিয়ে যে বক্তব্যগুলো দেন, ৭১-এর ১৪ই ডিসেম্বর এই বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ইস্যু যে পাকিস্তানি ঘটাইছে নাকি ভারত ঘটাইছে, এটা নিয়ে কি আজকে প্রথম কথা আলোচনা উঠছে নাকি এর আগেও আলোচনা ছিল? এটা কিন্তু একটি আলোচনার বিষয়, এটি অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। আমরা যেটা দেখেছি, আওয়ামী লীগের নেগেটিভের রাজনীতি বাংলাদেশে খতম হয়ে গেছে। আওয়ামী লীগ যে নেগেটিভ আমাদের দেখাইছে, যেটা খাওয়াইছে, সেটাই আমরা বিশ্বাস করে বসে আছি। এখন এই কারণে ৩০ লক্ষ নিয়েও প্রশ্ন উঠছে, এই কারণে ১৪ ডিসেম্বর নিয়েও প্রশ্ন উঠছে। ১৪ ডিসেম্বরের সময় আমরা যখন ইতিহাসে ঘাটাঘাটি করতে অনেক কথা চলে আসবে। সেই সময় পাকিস্তান বাহিনীর কোনো নিয়ন্ত্রণ ঢাকা শহরে ছিল না। ১৪ ডিসেম্বর থেকে শুরু করে পুরো নিয়ন্ত্রণ ছিল ইন্ডিয়ানদের হাতে। সেই সময় পাকিস্তান বাহিনী যেখানে নাই, তাদের সহযোগী রাজাকাররা কিভাবে এই দেশে আপনার এই বুদ্ধিজীবীদের হত্যা করবে? ৭১-এর গুরুত্বপূর্ণ একজন বুদ্ধিজীবী হলো ডাক্তার আলিম। ডাক্তার আলিমের স্ত্রীর লেখা বইয়ে কোথাও উনি নিজামী সাহেবের নাম বা জামাতের নেতৃবৃন্দের নাম উল্লেখ করতে পারেন নাই। উনি যখন ট্রিবিউনালে হাজিরা দিতে যান, নিজামী সাহেবের বিরুদ্ধে সাক্ষী দিতে যান, সেইখানেও উনি ওনার বইয়ের রেফারেন্স দিতে পারেন নাই। উনি বলছে আমি তৎকালীন জামাত ইসলামের ভয়ে জামাত ইসলামের নেতৃবৃন্দের নাম লিখতে পারি নাই। ওনাকে বলা হয়েছে ৯৬ সালে তো আপনার বইয়ের দ্বিতীয় সংস্করণ হয়েছে, তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তখন কেন নিজামী সাহেবের নাম লিখতে পারেন নাই? তারপরেও উনার সাক্ষ্যকে ট্রাইব্যুনাল গ্রহণ করছে কেন জানেন? বলছে উনি একজন সম্মানিত ব্যক্তি, উনি মিথ্যা বলতে পারে না। এই ধরনের আজগুবি অজুহাতের ভিত্তিতে এই দেশের জামাত বিরোধী ন্যারেটিভ তৈরি করা হয়েছে।